তুর্য হঠাৎ করে জিনিয়াকে দেখে একরকম অবাকই হয়ে যায়। তার উপর এমন উদ্ভট কাণ্ড দেখে এবার তো বেশ লজ্জা করছে তুর্যর। তুর্য জিনিয়াকে ঠেলে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। এতে জিনিয়া রেগে গেলেও নিজেকে সামলে নেয়। এমন করলে কেন? তোমাকে বলছি না এমনভাবে যেখানে সেখানে আমাকে হাক করবা না। তুমি তো জানোই তোমাকে বেশি দিন না দেখলে। অন্তির দাদি দুজনকে মাঝখানে থামিয়ে দেয়। তুর্যকে জিনিয়ার সামনে থেকে সরিয়ে দিয়ে নিজে সেখানে দাঁড়িয়ে যায়। জিনিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারে, তুমি কে? তোমাকে তো চিনলাম না, আগে কখনো তো দেখিনি। প্রভা মাঝখানে কথা বলতে গেলে অন্তির দাদি প্রভাকেও থামিয়ে দেয়। প্রশ্নটা আমি এই মেয়েকে করেছি বৌমা, তোমাকে না। প্রভা চুপ হয়ে যায়। জিনিয়া উত্তর দেয়, আই অ্যাম জিনিয়া। জিনিয়া এইটুকু বলে তুর্যর দিকে তাকাতেই তুর্য বলতে শুরু করে, নানুমণি, ও জিনিয়া আমার ক্লাসমেট। আমি বিদেশে পড়াশোনা করাকালীন ওর সাথে আমার পরিচয় হয়। আরও বড় ভাবির কাজিন, মানে চাচাতো বোন। তুর্য এইটুকু বলেই থেমে যায়। জিনিয়া একভাবে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য সবার সামনে ওর পরিচয় শুধু ক্লাসমেট দিয়েছে। জিনিয়া এমনটা আশা করেনি। অন্তির দাদি গলা ভার করে জবাব দেয়, বিদেশে গিয়ে এমন বিদেশি মেম সাহেব বন্ধু বানিয়েছ? কই আমাকে তো বলনি কিছু। না আসলে নানুমণি, হয়েছে নানু ভাই, বাহিরে থেকে এসেছো, জামা কাপড় ছেড়ে ঘর থেকে বউকে ডেকে নিয়ে আসো। নতুন নতুন বিয়ে করেছো, এখনই তো বউয়ের সেবা যত্ন সোহাগ নেবে। বউ পুরনো হয়ে গেলে কিন্তু এত আদর যত্ন পাবে না। কথাগুলো বেশ জোরে জোরেই বলে অন্তির দাদি। তুর্য কথাগুলো শুনেই ঘরের দিকে যেতে নিলে জেনি আবার তুর্যের হাত চেপে ধরে। তুর্য, আমি এসেছি তোমার কাছে, একটু বসবে না? জানতে চাইবে না আমি কেমন আছি? জিনিয়া কথাগুলো বলে অন্তির দিকে তাকিয়ে থাকে, কিন্তু তুর্য সেদিকে গ্রাহ্য না করে ঘরে চলে যায়। তুর্য দরজার কাছে গিয়ে বেশ অবাক হয়। দরজাটা ভেতর থেকে বন্ধ। তুর্য বার কয়েক নক করলেও কেউ দরজা খোলে না। তুর্য আবারও ধাক্কাতে থাকে। এবার অন্তি সাড়া দেয়, দিদামণি, বললাম না আমার সময় নেই, আমি নিচে যাব না। তোমার নাতির কি লাগবে না লাগবে সেসব দেখার মানুষ চলে এসেছে, আমাকে আর তার কোনো প্রয়োজন নেই। তুর্য অন্তির কথায় কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে অন্তি কেন এরকম বলছে। এবার তুর্য আরও বেশি ধাক্কাতে থাকে। অন্তির আগে গজগজ করতে করতে দরজা খুলতেই তুর্যকে দেখতে পায়। তুর্যকে দেখেই যেন তার সমস্ত রাগ নিমেষে শান্ত হয়ে যায়। কিছু বলবেন? ভেতরে যাব, ফ্রেশ হব। ও, আগে বললেই তো হতো, আমি তো ভাবলাম বান্ধবীকে দেখে সব ভুলে গিয়েছেন। তুর্য একটু অন্তির দিকে তাকায়, তারপর মুখ বাঁকিয়ে তাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ভুলেই তো গিয়েছি, তোর নামটাও ভুলে গেছি। আচ্ছা তুই কে বলতো? আমার না কিছুতেই মনে পড়ছে না। কথাটা বলেই তুর্য দাঁত বের করে হেসে দেয়। এদিকে জিনিয়া, প্রভা আর তন্ময় প্রায় ঘন্টা দুয়েক ড্রয়িং রুমে বসে বসে অন্তির দাদি আর অন্তির মায়ের সাথেই বকবক করে যাচ্ছে। তুর্য বা তিয়াস দুজনেই কেউই একবারের জন্য বাহিরে আসেনি। এদিকে জিনিয়া বার কয়েক তুর্যর কাছে যেতে চাইলেও দাদি জিনিয়াকে আবার সেখানেই বসিয়ে দেয়। প্রভাও নানি শাশুড়ির মুখের ওপর কিছুই বলতে পারছে না, কারণ তমসা বেগম মা অন্তপ্রাণ। ভদ্রমহিলার কানে যদি মায়ের ব্যাপারে কোনো কথা যায়, উনি নিমিষে রুদ্রমূর্তি ধারণ করবেন। অবশেষে তিনজনই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তন্ময় চলে যায় স্টুডিওতে যে ছবিগুলো এডিট করিয়েছে জিনিয়া সেটার বিল পেমেন্ট করাতে। তিয়াসের মনে বেশ অপরাধ বোধ কাজ করছে। কেন করলো এমন? কেনই বা ওই অসহায় মেয়েটার জীবনটা এভাবে? না, ঠিক হচ্ছে না এটা, তবে তার কিছুই করার নেই। এদিকে সারাদিন অন্তি বইয়ের পাতায় মুখ গুজে আছে, আর তুর্য কখনো মোবাইল, কখনো বা মামার পুরনো বইয়ের চোখ বোলাচ্ছে। অন্তিও তুর্যের দিকে মুখ তুলে তাকাচ্ছে না, আর তুর্য। অবশেষে অন্তির এমন ব্যবহারে তুর্য বেশ বিরক্ত হয়। হাতে একটা সিগারেট নিয়ে ঘরের মধ্যেই জ্বালায়। বলতে গেলে অন্তিকে দেখিয়ে। অন্তি স্মোক করা একদম পছন্দ করে না। অন্তি বার দুয়েক তুর্যের দিকে চোখ রাঙিয়ে তাকালেও তুর্য সেদিকে গ্রাহ্য করে না। এবার অন্তি বইপত্র নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সিগারেটের ধোঁয়া তার একদম সহ্য হয় না। এদিকে তুর্য ডুব দেয় অতীতের পাতায়। সেদিন, দিনটা ঠিক মনে নেই, তবে ঘটনাগুলো এখনো স্পষ্ট। সেদিন ধুম জ্বর নিয়ে তুর্য ছুটেছিল অন্তির কাছে। অন্তিকে না দেখে সে আর থাকতে পারছিল না। প্রিয়তমার প্রতি অনুভূতিগুলো এমনই হয়, দূরত্ব যত বাড়ে হৃদয়ের ভালোবাসার অনুভূতিগুলো আরও তীব্র হয়, টানটাও বেশ জোরালো হতে শুরু করে। সেদিন অন্তি তুর্যকে অপমান করেছিল। তুর্য যখন অন্তির কাছে যায়, অন্ত,
কথাটা বলেই তুর্য অন্তির হাত ধরে জোরে হ্যাঁচকা টান দিয়ে অন্তিকে বুকের সাথে জড়িয়ে নেয়। এবার অন্তি রেগে গিয়ে তুর্যের গালে ঠাটিয়ে একটা চর মারে। লম্পট কোথাকার, একটা মেয়ের সর্বনাশ করে সাধ মেটেনি, এখন এসেছ আমার সর্বনাশ করতে। তুর্য অন্তির এমন ব্যবহারে বেশ হকচকিয়ে গেছে। ঠিক কী বলবে বা কী প্রতিক্রিয়া দেখাবে তা সে কোনোভাবেই বুঝতে পারছে না। কথায় আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। তুর্য অন্তির দিকে অপলক তাকিয়ে যাচ্ছে আর অন্তি অনর্গল বলেই যাচ্ছে, আমি তোমায় খুব ঘেন্না করি তুর্য ভাইয়া। কতটা নোংরা হয়ে গেছো তুমি, না হলে একটা মেয়ের সাথে তোমরা এতজন মিলেছি। পুলিশ তোমায় কেন ছাড়লো? আমি চাইবো পুলিশ যেন তোমাকে আবার ধরে নিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি অন্ত, খুব ভালোবাসি। তোমার মতো নোংরা মানুষের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি শুধু ব্যাস অনেক বলে ফেলেছিস। যাকে ভালোবাসিস তাকে একটু বিশ্বাস করতে পারিস না? চুপ, একদম চুপ। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার কাছে আসবে না। অন্তি কথাগুলো বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। মাঝে কেটে যায় 4 দিন। এই 4 দিন তুর্যের ওপর দিয়ে কি গেছে তা তুর্যই ভালো জানে। এলাকার লোকজন, আত্মীয় স্বজন, এমনকি নিজের বাবা সবাই তুর্যকে বিভিন্নভাবে কথা শুনিয়েছে। এই অদ্ভুত পরিস্থিতিতেও দুজন মানুষ তুর্যের সাথে ছিল, এক তুর্যের মা আর এক তুর্যের মামা, মানে অন্তির বাবা। ঘটনাটার 5 দিনের মাথায় মেয়েটাকে খুঁজে পাওয়া যায়। মেয়েটা তুর্যদের গ্রুপের কয়েকজনের নাম নিলেও তুর্য সম্পূর্ণ নির্দোষ। তুর্য হোস্টেলে ফিরে আসার পরপরই মেয়েটার সাথে এমনটা ঘটে, কিন্তু তুর্য এর কিছুই জানে না। সব জানাজানির পর তুর্য আবার ঢাকায় যাওয়ার ডেট পড়ে। তুর্যর বাবা আর মামা তুর্যকে বেশ হাসিয়ে ঢাকায় পাঠায়। ওই গ্রুপের কোনো ছেলের সাথেই যেন তুর্য আর না মিশে। ঢাকায় যাওয়ার দিন তুর্যকে রিকশায় তুলে দেয় রেল স্টেশনে যাওয়ার জন্য। তুর্যের সাথে তিয়াসও ছিল। তুর্য রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ যায় রাস্তার পাশে দাঁড়ানো 2জন মেয়ের দিকে। মেয়ে 2জনকে চিনতে একটু কষ্ট হয় না তুর্যর। রিকশা কাছাকাছি আসতেই তিয়াস চিৎকার করতে থাকে, ভাইয়া দেখো অন্তি আর অথই। এই রিকশা মামা দাঁড়ান, ওরা আমাদের সাথে দেখা করতে এসেছে। রিকশা ব্রেক করলে তুর্য রিকশাওয়ালাকে ধমক দেয়, তারপর না দাঁড়িয়ে সোজা যেতে বলে। অন্তি অপলক তাকিয়ে আছে তুর্যর যাওয়ার দিকে। সেদিন তুর্য আর পেছনে ফিরে তাকায়নি। দুজনের ভালোবাসার বাঁধন ভাঙনের শুরুটা এভাবেই হয়েছিল। প্রেম যেমন মানুষের হৃদয়কে সাগরের মতো বিশাল করে তোলে, তেমনি এই প্রেমিক প্রেমিকার হৃদয়কে ছোট্ট তিলকের ন্যায় ক্ষুদ্র করে দেয়। তখন ইচ্ছে করে সেই ভালোবাসার মানুষটিকে গোটা পৃথিবী থেকে আলাদা করে দিতে। ইচ্ছে করে তাকে হৃদয়ের কোনো গোপন কুঠিরে যত্ন করে সাজিয়ে রাখতে, নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। তুর্য অন্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমি আপনাকে সরাসরি বলছি, আমি আপনার সাথে যাব না। আর ইউ শিওর? 100%। আমাদের বিয়েটার জাস্ট কোনো মানেই হয় না তুর্য ভাইয়া। আপনি জেদের বশে বিয়েটা করেছিলেন, আর সবচেয়ে বড় কথা, আপনি যেই কারণে বিয়ে করেছিলেন তা তো সেদিনই মিটে গেছে। নতুন করে আর চাপার কোনো হিসেব কি বাকি আছে? অন্তি কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয়। অন্তির পরীক্ষা আজই শেষ হয়েছে। পরীক্ষার এই কয়দিন তুর্য অন্তির কাছেই ছিল। অন্তি আর তুর্য বেশ কাছাকাছি ছিল। এ কদিনে দুজন কাছাকাছি থাকলেও দুজনের মধ্যে দূরত্ব ছিল যেন আকাশ ছোঁয়া। কথায় আছে, পাশাপাশি থাকলেই যেমন কাছে থাকা যায় না, তেমন দূরে থাকলেও সেই দূরত্বটা কাছাকাছি থাকার চেয়ে অনেক বেশি গভীর হয়। তুর্য এই দূরত্ব ভাঙাতে চাইলেও অন্তি চায়নি। অন্তি হয়তো চাইলেও পারত না। অন্তি যখনই তুর্যকে দেখত তখনই বারবার চোখের সামনে ভেসে উঠত তুর্য আর জিনিয়া সেই ছবিগুলো। একটা মেয়ে পাহাড় সমান দুঃখ কষ্ট মানিয়ে নিতে পারলেও নিজের স্বামীকে অন্য কারোর সাথে মানিয়ে নিতে পারে না। ডায়লগটা বড্ড পুরনো হলেও কথাটা চিরন্তন সত্য। এর মাঝে একবার জিনিয়ার সাথে অন্তিরও কথা হয়েছে গোপনে। জিনিয়া অন্তিকে একটা কথাই বলে গেছে, তুর্যকে ভালোবাসার যোগ্যতা তোমার নেই, তুমি নোংরা, অসভ্য, অযোগ্য একটা মেয়ে। একজন পুরুষ তোমার জীবনে থাকা অবস্থায় আরেক পুরুষের সাথে অন্তি আর কথাই বাড়ায়নি। অন্তির আর বুঝতে বাকি থাকে না যে অন্তি তুর্য আর সাগরের অতীতের সব কিছুই জিনিয়া জানে। হয়তো তুর্যই জানিয়েছে। তুর্য ছাড়া কেই বা জানানোর আছে? সব মিলে অন্তির মনে যে অভিমানের পাহাড় জমে গেছে তা ভাঙা এত সহজ নয়, হয়তো কখনো ভাঙবেও না। তুর্য অন্তিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অন্তির থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে ধরে। অন্তির চোখে চোখ রাখে। অন্ত অনেক তো হলো মান অভিমানের অধ্যায়, এবার না হয়
অন্তি এক ঝটকায় তুর্যের হাতটা সরিয়ে দেয়। আমি ডিভোর্স চাই। কি? কথাটা শুনে তুর্য বেশ বড় ধাক্কা খায়। আমি সত্যি চাই মুক্তি, চাই তোমার থেকে। কথাটা ভেবে বলো। ভালো থাকিস। হ্যাঁ, খুব ভালো থাকবো আমি। সেদিন তুর্য অন্তির কথা ওখানে শেষ হয়ে যায়। তুর্য চলে যায়। অন্তির মা, বোন, দাদি কারো ডাকি সেদিন তুর্যকে আটকাতে পারেনি। অন্তি অবশ্য তুর্যকে ডাকেনি, একটিবারও ডাকেনি। অন্তির ধারণা মানুষটা অনেক আগেই চলে গেছে অনেক দূরে, তার থেকে শত সহস্র মাইল দূরে, তাই থেকে ডেকেও লাভ হবে না। এদিকে তিয়াস অন্তিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, আবার নিজেও বোঝার চেষ্টা করে দুজনের মাঝে ঠিক কি হয়েছে। তবে সব কিছুই তার ধ্যান ধারণার বাহিরে। না অন্তি তুর্যকে নিয়ে কোনো কথা বলছে, না কাউকে বলতে দিচ্ছে। এমনকি তুর্য মৌনব্রত পালন করছে। সব মিলিয়ে সব কিছু বেশ জট পাকিয়ে গেছে। মাঝে কেটে গেছে প্রায় একটা মাস। অন্তি এখন খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে। তাকে ভালো হতে হবে, খুব ভালো। তুর্য ভাইয়ের চেয়েও ভালো কিছু করতে হবে। মাথা উঁচু করে বাঁচতে হবে তাকে। এখন অন্তি যখন নিজের জীবনে ডালপালা মেলাতে ব্যস্ত, তখন তুর্য ব্যস্ত নিজেকে গুটিয়ে নিতে। নতুন চাকরিতে জয়েন করার পূর্বেই রিজাইন দিয়ে দিয়েছে তুর্য। এদিকে অন্তি নামক পাখিটাকে মুক্ত করারও সমস্ত ব্যবস্থা প্রায় করে ফেলেছে সে। এবার সত্যি সত্যি এদেশ থেকে সারা জীবনের জন্য সে নিজের পাঠ চুকিয়ে নিতে চায়। সব মিলিয়ে দুজনের পথ দুদিকে ছুটে গেছে। বর্তমানে তমসা বেগমের নাজেহাল অবস্থা। একদিকে যেমন তার বড় বউ তার ওপর হুকুম জারি করছে, তার ওপর এই দুদিনের অতিথি পাখিটাও তাকে কথায় কথায় ঝাড়ছে। কোনো কিছু একটু 19-20 হলে জিনিয়ার সাথে সাথেই তাকে 4-5টা কড়া কথা শুনিয়ে দেয়। আজকাল প্রভার আচরণও মনের ক্যানভাসে বাঁধিয়ে রাখার মতো। তমসা বেগম মনে প্রাণে চাইছেন এই অতিথি পাখিটাকে বিদায় করতে হবে। এ পাখি যে খালি হাতে যাবার নয়, তা তিনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। যদি জিনিয়ার যাওয়ার হয় তো তুর্যকে নিয়েই যাবে, আর যদি থেকে যাওয়ার হয় তবুও তুর্যের সাথেই থাকবে। তুর্য ছাড়া আর সে কিচ্ছু চায় না, কাউকেই চায় না। তুর্য আজকাল কোনো কিছুতেই নিজেকে জড়ায় না। তমসা বেগম অন্তিকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা বললেও তুর্য মুখের ওপর বলে দেয়, অন্তি আর কখনো এই বাড়িতে ফিরবে না। না আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো, না ও নিজে এই বাড়িতে আসবে। অন্তির ফিরে আসা নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। ব্যাস, ছেলের মুখের ওপর আর কথা বলতে পারেননি তিনি। ভেতরে ভেতরে বেশ আগুন জ্বলছে তমসা বেগমের। তবে তার ধারণা ছিল অন্তি যদি এসে তুর্যের মাথায় একটু হাত বুলিয়ে দেয় তাহলে ছেলের মন অবশ্যই গলবে। ছেলের কানে যে সবচেয়ে বেশি বিষ তিনি নিজেই ঢেলেছেন, তাই এই এখন যা করার তাকেই করতে হবে। এসবের ছাইপাশ ভেবে তমসা বেগম অন্তিকে ফোন দেয়। অন্তিকে এক কথায় জানিয়ে দেয় সে যেন ফিরে আসে, বাড়ির বউকে বাড়িতেই মানায়। কিন্তু অন্তি ফুপ্পির মুখের ওপর জানিয়ে দেয় ও বাড়িতে আর ফিরবে না। এবার তমসা বেগমের রাগ দেখে কে, রাগে ফোনটা আছাড় মারে মাটিতে। দুদিনের মেয়ে, তার সাহস কত শাশুড়ির মুখের ওপর কথা বলে। এত কিছুর মাঝে কেটে যায় আরও 1 সপ্তাহ। তুর্য অন্তির ডিভোর্স পেপার রেডি, এখন সই করা বাকি। তুর্য বিকালে উকিলের কাছে গিয়ে কাগজটা নিয়ে সরাসরি অন্তির কাছে চলে যায়। অন্তিকে তার মুক্তির চাবিকাঠিটা পৌঁছে দিতে পারলে তার দায়িত্ব শেষ। তুর্য প্রায় রাত 8টা নাগাদ অন্তিদের বাড়িতে এসে পৌঁছায়। কয়েকবার কলিং বাজাতেই অন্তি এসে দরজাটা খুলে দেয়। অন্তি তুর্যকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তো তুমি মানে আপনি? অবাক হয়ে কথাটা বলল অন্তি। কিছু বলবেন? আমাকে ভেতরে যেতে বলবি না? ও দরকার ছিল। কাকে? আমাকে? না হলে আর কাকে? আসলে আপনার আমাকে প্রয়োজন হতে পারে, তা আমার কল্পনারও বাহিরে। তাই? বেশ ভালো। তুর্য ভেতরে ঢুকে দেখে গোটা বাড়িতে পিনপিনে নীরবতা। বেশ কৌতূহল নিয়ে তুর্য অন্তিকে জিজ্ঞেস করে, মামিরা কই? নেই, সবাই নানু বাড়িতে গেছে। আজ নানুর মিলাদ ছিল, তাও তো ভুলে গেছ। তুই যাসনি? না, আমার পড়া আছে। বাড়িতে তুই একা নাকি? একা কই, বাবা আছে তো। শুধু মামা আর কেউ নেই? না। সবাই তোকে একা রেখে গেল কি করে? তুই তো ভিতর ডিম। কি? ওসব বাদ দাও, কেন এসেছো সেটা বলো। তোকে মুক্তি দিতে। মানে? অন্তি কথাটা বলতেই তুর্য হাতে রাখা ডিভোর্স পেপারটা অন্তির দিকে এগিয়ে দেয়। অন্তি পেপারটাতে চোখ বুলিয়ে আবার তুর্যের দিকে এগিয়ে দেয়। কি হলো, সই করবি না? করবো না কেন, এখনই করছি। পেনটা আনতে দাও। অন্তি কথাটা বলে ঘরের দিকে পা বাড়াতেই দুম করে কারেন্টটা চলে যায়। আজ সারাদিনই আকাশটা বেশ মেঘলা ছিল, তবে সন্ধে থেকে একটু বেশি।
খানিকের মধ্যেই বেশ ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। তুর্য পকেট থেকে ফোনটা বার করে অন্তির সামনে ধরতেই দেখে অন্তি সেখানে দাঁড়িয়ে ঢকঢক করে কাঁপছে। অন্তির বরাবরই অন্ধকারে বেশ ভয়, যাকে বলে যা তা রকমের ভয়। তুর্য আলোটা জ্বালিয়ে অন্তির কাছে যেতেই অন্তি তুর্যকে জড়িয়ে ধরে। প্রায় 1 ঘন্টার মতো দুজনেই ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। কারেন্ট আসার নামই নেই। এদিকে বাইরে ঝড়ের মাত্রা এত বেড়ে গেছে যে তুর্যর বাড়ি ফেরার মতো জো নেই। অবশেষে অন্তি তুর্যকে প্রস্তাব দেয় আজ রাতে এখানে থেকে যাওয়ার জন্য। তুর্য রাজি হয়ে যায়। অন্তিকে এভাবে একা ফেলে যেতে তার ইচ্ছে করছে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে তুর্য বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে আর বৃষ্টি দেখছে। চোখের সামনে ভেসে উঠছে তাদের অতীতের স্মৃতিগুলো। আজই হয়তো সব শেষ হয়ে যাবে, আজ না হয়তো কাল সব কিছু শেষ হয়ে যাবে। এতদিনের ভালোবাসার সংসার সব আসলেই কি একটা সব শেষ করে দিতে পারে? হয়তো। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলে পিছন ফিরে একটা লম্বা ধোঁয়া ছাড়তেই কারো কাশির শব্দে ধ্যান ভেঙে যায়। অন্তি দাঁড়িয়ে আছে তার সামনে, পরনে লাল রঙের একটা শাড়ি। তুর্য অন্তিকে দেখে একটু অবাক হয়। তুর্য প্রশ্ন করার আগে অন্তি বলে ওঠে, তোমাকে না বলেছি আমার সামনে সিগারেট খাবে না? তাহলে? ইচ্ছে করছে খুব। ও, শাড়ি কেন পরলি? এটা ফুপ্পি কিনে দিয়েছিল, একবারও পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। দেখো তুর্য ভাইয়া, আমাকে ভালো লাগছে। তুই একটা কাজ বড্ড ভালো পারিস। কি কাজ জানিস? না, আমাকে পড়াতে। তুই বড্ড পড়াস আমায়, বড্ড বেশি। কথাটা বলেই তুর্য অন্তিকে নিজের সাথে জড়িয়ে নেয়। অন্তি তুর্যর ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে তুর্যের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তুর্য অন্তিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি একটু ভালোবাসবে তুর্য ভাইয়া? অন্তি তুর্যের দিকে সই করা ডিভোর্স পেপারটা এগিয়ে দেয়। তুর্য কাগজটাতে একবার চোখ বুলিয়ে নেয়। এবার তুর্যের সমস্ত চিন্তাভাবনাগুলো যেন এলোমেলো হয়ে যায়। তুর্য বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে অন্তির দিকে। এসব কি? কেন? আমার মুক্তির চাবিকাঠি। অন্তি কথাটা বলেই মুখ ফিরিয়ে নেয়। কি? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে কাল রাতে আমার ব্যবহারে তুমি যদি অসম্মানিত হয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি এমন কিছু করতে চাইনি। আমি ইচ্ছে করে কিছুই করিনি। অসম্মানের কি আছে? আমাকে আপনি সম্মানই বা কবে দিলেন যে আমি সম্মান আশা করব? তুমি কি সাগরের জন্য আমার সাথে এমন করছো? কি করলাম? জানো না কি করলে? সব কিছু কি ওই সাগরের জন্য? ওই দুদিনের ছেলেটার জন্য এত ভালোবাসা, এত বছরের আমাকে ভুলে গেলে? হয়তো হ্যাঁ, নয়তো না। এইসব আপনার না ভাবলেও চলবে। আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবুন আর ভালো থাকুন। সকালে তুর্য চোখ খুলতে দেখে অন্তি তার পাশে নেই, তবে তার বিছানার পাশে তাওয়াল আর জামা কাপড় বেশ যত্ন করে রাখা আছে। তুর্য মুচকি হেসে সব কিছু নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তুর্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে বেড সাইডের পাশে রাখা ছোট্ট টি টেবিলটার ওপর কফি রাখা আছে। ঠিক তার পাশেই তুর্যের পছন্দের ব্র্যান্ডের 1 প্যাকেট সিগারেট। তুর্য সিগারেটটা দেখে বেশ অবাক হয়। অন্তি তো সিগারেট একদম পছন্দ করে না, তাহলে হঠাৎ এমন একটা গিফট? তুর্য অন্তির দিকে তাকায়। কালকের মতো অন্তি শাড়ি পরেনি, সালোয়ার কামিজ পরে আছে। তুর্য অন্তির দিকে ভুরু কুঁচকে তাকায়। শাড়িতেই তোকে বেশ ভালো লাগে। স্বাভাবিক, যে কোনো মেয়েকেই শাড়িতে ভালো লাগে। আমার কাছে সব মেয়ে আর তুই এক হলি নাকি? না তো, আমি অনেক আলাদা। আমি আর মেম সাহেবকে কখনো এক হতে পারি? এর মধ্যে আবার মেম সাহেব, জেনি আসলো কোথা থেকে? নতুন করে আবার কি আসবে? বাদ দিন ওইসব, চলুন খেতে চলুন। অন্তি চলে যেতে নিলে তুর্য অন্তিকে থামিয়ে দেয়। সিগারেটের প্যাকেটটা দেখিয়ে অন্তিকে প্রশ্ন করে, হঠাৎ এমন গিফট? ইচ্ছে হলো তাই? তাই নাকি? সিগারেট খেলে তো আমার ঠোঁট পুড়ে কালো হয়ে যাবে, তোর খারাপ লাগবে? আমার ভালো লাগা খারাপ লাগাতে কিছুই যায় আসবে না। মানে? আপনার জন্য আরও একটা উপহার আছে। কি? তখন অন্তি সই করা ডিভোর্স পেপারটা তুর্যের দিকে এগিয়ে দেয়। তুর্য আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ায়নি, দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। তুর্য যাওয়ার আগে শুধু অন্তিকে একটা কথাই বলে যায়, তোমার সম্পূর্ণ মুক্তি দিয়েই আমার ছুটি। হয়তো একদিন আসবে যেদিন তুমি নিজেকে বাঁধাতে চাইবে, কিন্তু সেদিন তোমাকে বেঁধে রাখার জন্য হয়তো আমি থাকবো না। তুর্য যাওয়ার পর অন্তি সেখানে পাথরের মতো বসে পড়ে। সে যেন নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে সামান্যতম চিন্তা শক্তি। বুকের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। খানিকক্ষণ পর অন্তির মনে হয় সে যা করছে ঠিক করেছে। তুর্য যা চায় তাই তাকে দিয়েছে, তার যোগ্য জীবনসঙ্গী উপহার দিয়েছে তাকে, তার মেম সাহেবকে।
তুর্য বাকিটা জীবন বেশ ভালো থাকবে, সুখে থাকবে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। না অন্তি জানে তুর্য কেমন আছে, না তুর্য জানে অন্তি কেমন আছে। দুজনের মাঝে এখন আকাশের মতো বিশাল দূরত্ব। দেখতে দেখতে তুর্য যাওয়ার দিন এগিয়ে এসেছে। নেক্সট সানডেতে তুর্য আবার ইউকেতে ফিরে যাবে, জেনিও যাবে। এদিকে তমসা বেগম কেঁদে কেটে এক শাহ হয়ে গেছে। তুর্য তমসা বেগমকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে সারা জীবনের মতো এদেশ ছেড়ে চলে যাচ্ছে এ শহর থেকে, আর কখনো ফিরবে না। আবার অন্তি আর তুর্যর সারাসারির কথাও দুই পরিবারের সবাই জেনে গেছে। এবার তমসা বেগমের শোক দেখে কে, সে ঠিকই ধারণা করেছিল এই বিদেশি ম্যাম তার ছেলেকে সারা জীবনের মতো কেড়ে নিতে এসেছে। আর এইসব কিছুর জন্য দায়ী ওই মেয়ে, মানে অন্তি। সে যদি নিজের স্বামীকে একটু আগলে রাখতো তাহলে এমন কিছুই হতো না। অবশ্য ওই মেয়ের যা চরিত্রের দোষ তাতে তো। যাই হোক, শেষমেশ ছেলেটা আমার চলেই যাচ্ছে, চেয়েও আটকাতে পারবো না। এসব হাজার চিন্তা ভাবনা নিয়ে তমসা বেগম বসে বসে চোখের পানি ফেলছে। একদিকে তুর্যর ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে, আর অন্যদিকে অন্তির প্রতি মা আর দাদির মানসিক অত্যাচার বেড়েই চলেছে। তাদের একটাই কথা, ছেলেদের চরিত্রে এমন ছোটোখাটো সমস্যা থাকেই, তাই বলে কি এমন সিদ্ধান্ত নিতে হয়? বোঝাপড়া করেও তো মানিয়ে নেওয়া যায়, কোনো সমঝোতা ছাড়াই তালাক। এমন শত কথার সম্মুখীন হতে হচ্ছে অন্তিকে। বিয়ের 6 মাস না গড়াতেই সারাসারি। এমন মেয়েকে কি সমাজে মেনে নেবে? কখনোই না। কিন্তু সে চাইলেও জেনিয়া আর তুর্যের ব্যাপারে খোলাসা করে কাউকে কিছু বলতে পারছে না। এদিকে তুর্য অন্তির সারাসারিটা তন্ময় কিছুতেই মানতে পারছে না। ভাইয়ের জীবনে এত বড় ঝড়টা যে তার জন্যই এসেছে তা সে খুব ভালো করেই জানে। তুর্যের জীবনে সুখী হওয়ার চাবিকাঠিটা যে অন্তির হাতে তা তো তন্ময় খুব ভালো করেই জানে। জিনিয়ার সাথে তো সে কখনোই ভালো থাকবে না। এমন হাজার প্রশ্নের সাথে যুদ্ধ করে তন্ময়ের মনে একটাই উত্তর আসে, অন্তি। অন্তিকে সব জানাতে হবে। অন্তি ফিরলেই সব ঠিক হয়ে যাবে। সব কিছুরই সমাধান একটাই, দুজন ভালোবাসার মানুষের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রাখা যাবে না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ 12 মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। অন্তি এটুকু গেয়েই থেমে গেল। পেছন থেকে অথই এসে ঐতির পাশে দাঁড়ালো। অন্তি ঐথির দিকে একবার তাকিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে যায়। পরের লাইনটা বলবি না? কি হলো গা, ভালোই তো গাইছিলি। থাক, বলতে হবে না, পরেরটা আমি জানি। শুধু আমি কেন, আমরা সবাই জানি। কিন্তু তুই জানিস না, জানলেও মানিস না। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তাই গো, আমারও পরানো যাহা চায়। তুই এখান থেকে যা, আমার ভালো লাগছে না। অনেকদিন পর তোর গান শুনলাম আপু। আজকে তুর্য ভাইয়া চলে যাচ্ছে, তাই তোর খুব মন খারাপ, তাই না? ওহ, তুই জানিস তো তুর্য ভাইয়া চলে যাচ্ছে? অন্তি একবার অথইয়ের দিকে তাকিয়ে জবাব দেয়, জানি। কি করে জানলি? তোকে তো কেউ কিছু বলেনি? সকালে দেখলাম দিদুমণি বাড়ি থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে, যার আগে আমাকে গালমন্দ করেও গেল। শুধু এইটুকুতেই বুঝে গেলি? উনি ফোন করেছিলেন, আমাকে ভালো থাকতে বলে গেছে আমাকে নাকি মুক্তি দিয়ে গেলেন। ও, তাহলে থাক ভালো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিস কেন? এটাই কি তোর ভালো থাকার নমুনা? অথই তুই এখান থেকে লিভ ইন অ্যালোন, তাই তো? যাচ্ছি। অথই পিছন থেকে চলে যেতে অন্তি আবার ডাক দেয়, তিয়াস ভাইয়াকে ভুলে যা, ফুপ্পি তোকেও কখনো মেনে নিবে না। অথই অন্তির দিকে মুখ বাঁকিয়ে জবাব দেয়, আরে ওইসব ফুপ্পি টুপ্পিকে জানি না, আমি শুধু জানি আমার ভালোবাসাকে। ফুপ্পি বলো আর শাশুড়ি বলো, সে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুই পাবে। অথইয়ের মুখে এমন কথা শুনে অন্তি একটু অবাক হয়। ভালোবাসা বোধ হয় এমনই হয়, হঠাৎ করে প্রচণ্ড সাহস দিয়ে দেয়, করে তোলে চঞ্চল নদীর মতো, আবার কখনো করে দেয় শীতল বরফের মতো, আবার পাথরের মতো স্থির। অথই সেখান থেকে যেতে নিলে আবার পিছন ফিরে তাকায়। অন্তির দিকে তাকিয়ে গড় গড় করে বলতে শুরু করে, আমি আর তিয়াস নেক্সট উইকে বিয়ে করছি। তুর্য ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে। ফুপি যদি মেনে না নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তুই সব চিনলি, শুধু মানুষ চিনলি না। মানে সমস্যাগুলোকে বুকের ভেতর চেপে না রেখে উন্মুক্ত করে দিতে হয়, তাহলেই সমাধান পাওয়া যায়। অবশ্য এখন এসব বলে লাভ নেই, আসছি আমি। অথই এইটুকু বলেই পিছন ফিরে হাঁটা ধরে। এদিকে জিনিয়া ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। দুপুর 2টায় তাদের ফ্লাইট। বেলা 1টা পার হতে চললো, অথচ তুর্যর দেখা নেই। জিনিয়া তোর আগে ফুসছে,
তুর্য সেই সকাল 9টায় বেরিয়ে গেছে, কোনো এক বন্ধুর সাথে নাকি দেখা করতে যাবে। যাওয়ার সময় সবার কাছ থেকে রীতিমতো বিদায়ও নিয়ে গেছে। জিনিও তুর্যের সাথে যেতে চাইলে সে জিনিয়াকে জানায়। বন্ধুর সাথে দেখা করে দুপুরে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে পড়বে। জিনিও তুর্যের কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখন এত সময় পেরিয়ে যেতে দেখে জিনিও আর অপেক্ষা করতে পারে না। তার ধারণা তুর্য তাকে না নিয়ে এয়ারপোর্টে চলে গেছে। জিনিয়া তোর আগে ফোঁসফোঁস করতে করতে এয়ারপোর্টের দিকে রওনা হয়। এদিকে তমসা বেগম আর অন্তির দাদি তো কেঁদে কেটে একাকার। ছেলেটাকে যাওয়ার আগে শেষবারের মতো দেখতে পেল না তারা। কি কপাল তাদের! সব হয়েছে ওই এক মেয়ের জন্য, অন্তি। তন্ময় অন্তি আর তিয়াসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তি বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়ের ভাষ্য মতে জিনিয়া তুর্যকে অনেকভাবেই নিজের কাছে টানার চেষ্টা করেছে, এমনকি তাদের মা তমসা বেগমকে দিয়েও কল কাঠিয়ে নেড়েছে, কিন্তু কিছুতেই যখন কিছু লাভ হয়নি তখন প্রভা আর জিনিয়া মিলে তোমাকে ব্যবহার করে ওই ছবিগুলো দিয়ে তুর্যকে ফাঁসানোর প্ল্যান করে। কারণ ওরা খুব ভালো করেই জানতো জিনিয়াকে নিয়ে তোমাদের মাঝে আগে থেকেই সন্দেহ ছিল। আর আমার বন্ধু যে কিনা একজন গ্রাফিক্স ডিজাইনার, ওকে দিয়ে প্রভা এইসব করিয়েছে। শুধু প্রভা কেন, এসব কিছুতে আমিও জড়িয়ে আছি। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। অন্ত প্লিজ, আমি সত্যি চাই না তুই আর তুর্য আলাদা হয়ে যা, কখনই চাই না। তন্ময় কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। এদিকে অন্তি তো কেঁদেই চলেছে। অথই ঠিক কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। আপু, আমি তোকে বলেছিলাম সমস্যাগুলো চাপিয়ে রাখতে নেই, তুই তাই করেছিস। যদি তুই একবার ছবিগুলোর ব্যাপারে তুর্য ভাইয়া বা আমাদের কারোর সাথে শেয়ার করতিস তাহলে এমন কিছুই হতো না। তিয়াস অথইকে ধমকে থামিয়ে দেয়। কি হতো না এসব নিয়ে ভাবার সময় নেই এখন। এখন ভাইয়াকে আটকাতে হবে। ভাইয়ার 2টা ফ্লাইট, আমরা চাইলে ভাইয়াকে আটকাতে পারবো। সব তো এখনও শেষ হয়নি, তাই না? অন্তি কিছুটা মনের জোর নিয়ে উঠে দাঁড়ায়। তিয়াসের সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 1:40 তিয়াস আর অন্তি এয়ারপোর্টে এসে পৌঁছে যায়। দুজনেই এয়ারপোর্টের ভেতরে যেতে দেখে এয়ারপোর্টের চত্বরের মাঝখানে মেঝেতে কোনো একটা মেয়ে বসে বসে কাঁদছে, আর তাকে ঘিরে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। অন্তি একটু এগিয়ে যেতেই দেখে মেয়েটি আর কেউ নয়, জিনিয়া। অন্তি তিয়াস দুজনেই জিনিয়ার কাছে এগিয়ে যায়। তিয়াস জিনিয়ার কাছে গিয়ে জিনিয়াকে ধমকে থামিয়ে দেয়। ভাইয়া কোথায়? কি হলো বলো, ভাইয়া কোথায়? এই মেয়ে বলো, ভাইয়া কোথায়? বেশ জোরে ধমক দেয় তন্ময়। এবার জিনিয়া যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কি করে জানবো তোমার ভাইয়া কোথায়? সে আমাকে চিট করেছে, ঠকিয়েছে আমাকে বলেছে আমরা নাকি 2টা ফ্লাইটে ইউকেতে ফিরে যাচ্ছি। অথচ এটুকু কথা জিনিয়া এক নাগারে বলে থেমে যায়। বেশ লম্বা একটা দম নিয়ে নাক টানে। অন্তি অবাক হয়ে জিনিয়াকে প্রশ্ন করে, অথচ কি? জিনিয়া অন্তির দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। সে আমার ফিরে যাওয়ার টিকিট ঠিকই কেটেছে, অথচ নিজেরটা কাটেনি। মানে অন্তি তিয়াস দুজন একসাথে। মানে তুর্য আমাকে চিট করেছে। দুপুর 2টার ফ্লাইটে শুধু আমার জন্য সিট বুক করা, অথচ প্যাসেঞ্জার লিস্টে তুর্যর নাম নেই। ও ইগোতে ফিরছে না, আমার সাথে শুধু শুধু নাটক করেছে। তিয়াস মুচকি হেসে জিনিয়াকে জবাব দেয়, আমি আমার ভাইয়ের থেকে এমন কিছু আশা করেছিলাম। বাই দ্য ওয়ে, হ্যাপি জার্নি ডিয়ার। আর শোনো, তোমাকে যেন আর কখনো আমার ভাইয়ের আশেপাশে না দেখি, বুঝলে? যাও, তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। ও, তুমি যা করেছো তার অনেক হিসেব নিকেশ বাকি আছে, আরেকদিন না হয় মিটিয়ে নেব। আপাতত তুমি যেতে পারো। জিনিয়ার রাগে কটমট করতে করতে তিয়াসকে বলে, আই হেট ইউ ইউর ব্রাদার অ্যান্ড অলসো ইউর ফ্যামিলি। আমি তোমাদের কখনো ক্ষমা করব না, কোনো দিনও না। এটুকু বলেই জিনিয়া ব্যাগ হাতে নিয়ে গটগট করে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যায়। এদিকে অন্তি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য তো বিদেশ যাচ্ছে না, তাহলে কোথায় সে? আর সকাল সকাল সবাইকে না চিনি কোথায় বা হারিয়ে গেল? হঠাৎই অন্তির মাথা ঘুরে উঠে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। অন্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওইখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ততক্ষণে তন্ময় আর অথই সেখানে চলে এসেছে। অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আমাগো অন্তির কপালটাও ওই মনে হইল রে বৌমা। একেবারে গড় করে কথাগুলো বলে নাক টানলেন অন্তির দাদি। অন্তির চোখ পিটপিট করে তাকায়। সবাই অন্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর অন্তির মা অন্তির মাথার কাছে বসে আছে। শুধু বসেই নেই, কেঁদে কেটে চোখের জল নাকের জল এক করে ফেলেছেন তিনি। অন্তি একবার চোখ বোলায় গোটা ঘরটাতে। এটা অন্তির ঘর। তার পাশে অন্তির দাদি হাত পা ছাড়িয়ে বসে আছে। এয়ারপোর্টে অন্তি অজ্ঞান হয়ে গেলে তিয়াস আর অথই অন্তিকে বাড়ি নিয়ে আসে।
প্রায় ঘন্টা 2 অন্তির সেন্স ছিল না। এরই মধ্যে ডাক্তারও এসেছিল, জানিয়ে দিয়ে গেছে অন্তি মা হতে চলেছে। অন্তি নিজেকে গুটিয়ে নিয়ে একটু উঁচু হয়ে বসে। তিয়াসকে ডাক দেয়। তিয়াস অন্তির কাছে এগিয়ে যায়। ভাইয়া, উনি কোথায়? তিয়াস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তি আবার বেশ উদ্বিগ্ন হয়ে তিয়াসকে জিজ্ঞেস করে, উনি কোথায় ভাইয়া, বলো না প্লিজ। উনি কি সত্যি সত্যি আমাকে রেখে চলে গেলেন? আমার তো ওনাকে অনেক কিছু জানানোর ছিল। কথাগুলো বলেই অন্তি কাঁদতে থাকে। তিয়াস চুপ করে আছে। অন্তি কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন বলে ওঠে, আর ন্যাকামো সহ্য হচ্ছে না আমার। নিজে আমার ছেলেকে ঘরবাড়ি ছাড়া করে আবার এত ঢং দেখাচ্ছে। 2 দিন আগেই মা তোকে আমি বললাম সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমার ছেলের কাছে ফিরে আসতে। তুই তো মুখের ওপর নানা কথা শুনিয়ে দিলি, আবার সোজা বলে দিলি আর নাকি ফিরবি না। এখন আবার কি হলো তোর? আমার ছেলেকে নিরুদ্দেশ করে এবার সাধ মিটেছে তোর? তমসা বেগমের এহেন আচরণ দেখে সবাই অবাক। অথই কিছু একটা বলতে যাবে, তার আগেই অন্তির দাদি তমসা বেগমকে বেশ জোরেই ধমক দিয়ে থামিয়ে দেন। তমা, এসব কি বলছিস তুই? অন্তি তোর ছেলের বউ। মানছি তার হয়তো দোষ আছে, তোর ছেলেরও তো কম দোষ নেই। অন্তি যেমন তাকে ভুল বুঝেছে, তেমনি তোর ছেলেও তো তার ভুল ভাঙানোর চেষ্টাই করেনি, উল্টো তাকে আরও ভুল বুঝিয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবেই, তাই বলে একেবারে তালাক? এভাবে একটা মেয়েকে বিপদে ফেলে হঠাৎ করে দেশান্তর হয়ে যাবে সে? তমসা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। অন্তির দাদি একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, তিয়াস, তোমার ভাইকে ফোন করো। যতক্ষণ না তাকে না পাও ফোন করেই যাও। তাকে তো জানাতে হবে। সব জানার পর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। মাঝখানে তমসা বেগম আবার বলে ওঠে, আবার কিসের সিদ্ধান্ত? সব তো জলের মতো পরিষ্কার। আমার ছেলে তার বউকে তালাক দিয়ে গেছে, তাই আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। অন্তির দাদি এবার আরও বেশি ক্ষেপে যায়। আবার শুরু করলি তুই? এত বয়স হলো আর এটুকু জানিস না যে পোয়াতি অবস্থায় তালাক হয় না?